প্রায় ১৫০ থেকে ২০০ বছর অথবা তারও আগের কথা। এই এলাকায় ছিল একজন ডাকাত সর্দার, যার নাম ছিল খেলারাম দাতা। তিনি ইসামতি নদী দিয়ে আশেপাশের এলাকায় ডাকাতি করতেন। ডাকাতি থেকে প্রাপ্ত ধন সম্পদ তিনি নিয়ে আসতেন সুড়ঙ্গ পথে এই আন্দারকোঠায়। অতপর সব ধন সম্পদ তিনি বিলিয়ে দিতেন গরিব দুঃখীদের মাঝে। এজন্যই তাকে তৎকালীন সময়ে দানশীল ডাকাত হিসেবে সবাই জানত। মায়ের বারণ করা সত্ত্বেও তিনি কিন্তু সবসময় ডাকাতি করেই যেতেন। একবার ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে যাবেন, এমন সময় নিজেকে বাঁচাতে অন্য একটা লোকের মাথায় প্রচন্ড জোরে আঘাত করেন। প্রচন্ড জোরে আঘাতের ফলে লোকটা তখনই মারা যায়। পরের দিন খেলারাম দাতার মা যখন এই সংবাদ শুনতে পান, তখন তিনি তার ছেলের উপরে প্রচন্ড পরিমাণ রাগ করেন এবং এক পর্যায়ে রাগ করে দিঘিতে নেমে যান। কথিত আছে তার মা দিঘিতে নামার পরে আর কোনোদিন ফিরে আসেনি। মাকে খুঁজতে তিনিও দিঘিতে নামেন। অনেক খোঁজাখোঁজের পরেও যখন মাকে খুঁজে পেলেন না, তখন তিনি উঠে আসার সময় দেখেন তার এই আন্দারকোঠা মাটির নিচে দেবে যাচ্ছে। এই দেখেই তিনি উল্টো পথে দৌড় দেন, আর কোনোদিন ফিরে আসেননি। এই মুহূর্তে যেখানে রয়েছি সেটা হচ্ছে আন্দারকোটা। এই খেলারাম দাতার বাড়িটা অনেক বেশি পুরনো। একজন ছিলেন ডাকাত, তার নাম ছিল খেলারাম দাতা। তো আমরা ভিতরে প্রবেশ করে দেখব। তিনি মূলত এই বাড়িটা নির্মাণ করেছিলেন। ওই উপরের দিকে যাই। হ্যাঁ, চলো উপরের দিকে। আচ্ছা, সিঁড়ি আছে, সিঁড়ি থেকে উপরের দিকেও যাওয়া যাবে। এটার বয়স আনুমানিক ১৫০ থেকে ২০০ বছর হয়েছে। তারপরেও কিন্তু একেবারে ঠায় দাঁড়িয়ে রয়েছে খুব শক্তভাবে। এখানে পর্যটকদের ব্যাপক পরিমাণে আনাগোনা থাকে মাঝে মধ্যেই। এই যে ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলোর ভিতরে আসলে বসতি ছিল বা কিছু একটা ছিল এরকম আর কি। এই যে আমরা আসলে দিক বেদিকে ভেবে যে ঘুরে বেড়াই বা দেখি জিনিসগুলো, সেগুলো কিন্তু আসলে কখনো খুঁজে পাই না। এই যে ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলোর মধ্যে তাদের বসবাস ছিল, তারপরে উপাসনালয় ছিল, আরো অনেক কিছু। প্রত্যেকটা ছোট ছোট ঘরের মধ্যে আসলে জায়গা কম। আমি আসলে জানি না কি করা হতো এখানে। এই সাইডটা থেকে যদি দেখি, আমরা এখন এই মুহূর্তে উপরে আছি, ছাদের উপরে। আরো একটু উপরে যাওয়া যেতে পারে, একটু উপরে গিয়ে দেখি। মামা, এটার ভিতরে গেছিলেন? আচ্ছা, দেখি কি অবস্থা। এটা হচ্ছে একেবারে চূড়ায়। চূড়ার ভিতরের জায়গাটাও কিন্তু সুন্দর, বেশ বড় সড়ো, বিশাল বড় একটা গম্বুজের মতো। এখানে এগুলো একেবারে ভিতরে আওয়াজ হয় আর কি, কম্পন সৃষ্টি হয়। এই যে কারুকাজ, এই যে নকশা, অসম্ভব সুন্দর। তাদের মাথায় আসলে এই বুদ্ধিগুলো কীভাবে আসতো আর কীভাবে করেছে, আই ডোন্ট নো। তিনি ছিলেন, তার নাম ছিলেন খেলারাম দাতা। তিনি হচ্ছে একজন ডাকাত সর্দার ছিলেন, ডাকাতি করে তারপরে নিয়ে আসতেন। এই এলাকার পাশের নদী বা খালের নামই হচ্ছে ইসামতি নদী, যেখানটাতে হচ্ছে তিনি ডাকাতি করতেন। হ্যাঁ, কোথায়? আচ্ছা, ওইটার কথিত আছে যে তিনি যখন ডাকাতি করে আনতেন, তার মায়ের জন্য একটা গোসলখানা তৈরি করেছিলেন। তিনি সেখানে গোসল করতেন। তো বাড়িটিতে প্রবেশ করা মাত্রই দু চোখে পড়বে একটি দোতলা ওয়াচ টাওয়ারের মতো। স্থানীয় লোকদের ধারণা এখান থেকেই তিনি সব দিকে নজর রাখতেন। এই বাড়িটির সামনেই রয়েছে বিশাল বড় এক দিঘি, যেটিকে বলা হয় খেলারাম দাতার দিঘি। ডাকাত সর্দার এই খেলারাম দাতা ছিলেন প্রচন্ড পরিমাণে মা ভক্ত। তার মায়ের ইচ্ছা ছিল দিঘিতে স্নান করবেন, কিন্তু খেলারাম দাতা চাইতেন না তার মা ভেজা কাপড় নিয়ে সবার সামনে দিয়ে দিঘি থেকে উঠে আসুক। যার ফলে তিনি তার দোতলায় মায়ের জন্য একটি স্নানঘর তৈরি করেছিলেন এবং সেখানে তৈরি করেছিলেন ছোট্ট একটা সুইমিং পুল। এই যে ছোট্ট জায়গাটি দেখতে পাচ্ছেন, এটাই ছিল সেই সুইমিং পুল। এখন বর্তমান সময়ে হিন্দু সম্প্রদায় যারা রয়েছেন, তারা সেখানে পূজা অর্চনা করে থাকেন। ভিতরে আমরা দেখব। ভিতরের জায়গাগুলো হচ্ছে কি একেবারে ভয়ানক, অন্ধকার। আর যদি আমরা একটু এই যে ফ্ল্যাশের মাধ্যমে দেখি, একেবারে ভয়ঙ্কর। এই জায়গাটা কিন্তু 2 দিন আগেও, কয়েকদিন আগেও ছিল হচ্ছে সংরক্ষিত এলাকা। এই যে এখানে আসলে তাদের বসবাস ছিল। আর একটু সামনে গেলে, ওরে বাবা রে বাবা, কি অন্ধকার ভুতুরে জায়গা। হ্যাঁ, এখানে যদি এই দিনের বেলা, এখন বাজে মাত্র দুপুর 12টা 1টা বাজে, এই সময়টাতে এখানকার কি অন্ধকার, বাবা রে বাবা, কি ভয়ঙ্কর এলাকা। এখানে ছিল সেই খেলারাম দাতার আসলে বসতি।
এইখান থেকে ছোট ছোট আসলে এই যে গুহা ছিল, কক্ষ ছিল। এখানে এখন বর্তমানে জনবসতি না থাকা এখানে ছেলেপেলে এসে আড্ডা দেয়। আর এখান থেকে একটা সিঁড়ি ছিল নিচের দিকে, ওই সিঁড়িটা ভরাট করা ফেলা হয়েছে। ওই যে এখান থেকে একটা ছিল, এই সিঁড়িগুলো দিয়ে আসলে তলদেশে যাওয়া যেত। এটার নিচেও আসলে বেশ কয়েকটা, হ্যাঁ এটার নাম হচ্ছে আন্দারকোটা। তো সেক্ষেত্রে আন্দারকোটাই এই দেখো কি বানাইছে, এগুলোর মধ্যে আসলে এগুলো কি এই সিবাসা বানানোর দ্বারা কী করতো ওই সময়টাতে, হ্যাঁ। আর এই যে জায়গাগুলো ছিল এখানে হয়তো কোনো কিছু একটা রাখতো, মোমবাতি জ্বালা রাখতো বা মূর্তি টুর্তি রাখতো, এরকম কিছু একটা স্ট্যাচু যেটাকে বলে। এই যে এখান থেকে একটা আবার ওইদিকে বের হয়ে যাওয়া যায়, দেখছেন এই যে ওইদিকে কি অবাক করা কাণ্ড, কি ভয়ঙ্কর ভুতুরে জায়গা। এই যে এখান থেকে সিঁড়ি রয়েছে, উপরের দিকে যাওয়া যায়। আমরা তো উপরের দিকেও যাবো, আর হচ্ছে এগুলো ঘুরে ঘুরে দেখবো। ভয়ঙ্কর এরিয়া, ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর ভুতুরে জায়গা। বাবা রে বাবা, 2-3টা রাস্তা রয়েছে বের হওয়ার। এই যে এখান থেকে তো এই ছিল আমাদের ঘোরাফেরা। মূলত এই কোঠার ঘরগুলো মাটির নিচে ডেবে যাওয়ার কারণে সূর্যের আলো ঠিকমতো ভিতরে পৌঁছায় না। এর জন্য ভিতরে রয়েছে বিদঘুটে অন্ধকার। মূলত এই অতিরিক্ত অন্ধকারের কারণেই স্থানীয়রা এটার নাম দিয়েছে আন্দারকোঠা। মা ভক্ত এই খেলারাম দাতা পেশায় ছিলেন একজন ডাকাত। ডাকাতি করার পরে লুণ্ঠিত ধন সম্পদ গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দিতেন। এটাই ছিল তার বিশেষত্ব, যদিও তার মা বরাবরই আসলে ডাকাতি করতে বারণ করতেন। ধন সম্পদ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়া ভালো কাজ, তবে ডাকাতি করা মোটেও ভালো কাজ ছিল না। একটা সিঁড়ি রয়েছে, আবার এই দিক থেকে ওঠা যায়। এই যে এখান থেকে একটা রয়েছে গুহা, এই গুহার ভিতরে রয়েছে আর একটা সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে নামা যায় মামা। কিন্তু ভিতরে একেবারে একটা সিঁড়ি রয়েছে অন্ধকারাচ্ছন্ন, যেটা মাটির নিচে একেবারে কথিত আছে যে মাটির নিচে চলে গেছে, কিন্তু আবার আমার মনে হয় যে আন্ডারগ্রাউন্ড ছিল, এরকম কিছু একটা লোকে যেটা বলে আর কি। তো ভিতরে কি সিঁড়ি আছে? হ্যাঁ, কত দূর আছে? আচ্ছা, নিচের ভিতরটা একেবারে অন্ধকার। তো ভিতরটাতে আমরা যদি একটু হাত বাড়াই বা দেখি তাহলে কেমন দেখা যায়, চলুন দেখি আসি। এই যে এখান থেকে সিঁড়ি, এইটা হচ্ছে অন্ধকার, মাটিতে পরিপূর্ণ হয়ে গেছে অলরেডি। ওইদিকেও আরও জায়গা, এদিকেও রয়েছে না, এদিকে খুব একটা নাই, এদিকে হচ্ছে অল্প জায়গা। এদিক থেকে নিচে যাওয়া যেত, আর এইখান থেকে একটু উঁচা দেখা যায়। এটাই মূলত সিঁড়ি ছিল নাকি, এখান থেকে তারা লুকিয়ে যাইতো কোথাও, এরকম কিছু একটা। খুবই ভয়ানক জায়গা। এগুলো পরিদর্শনে আসলে এই যে সেই গুহাটি, এখান থেকে মূলত ভিতরে যাওয়া যেত। আর এই পাশে রয়েছে আরেকটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে যায়। তো উপরে গিয়ে দেখা যায় সবকিছু। উপরে এখন পর্যন্ত 2 তলা বিশিষ্ট ছাদ রয়েছে, যেটাতে উপরে গেলে পরিপূর্ণ দেখা যাবে। খেলালাম তার বাড়ির, এই যে আমার পিছনে বাড়িটা দেখা যাচ্ছে, এই হচ্ছে তার প্রাসাদ ছিল। আর প্রাসাদের ঠিক সামনেই আছে একটা বড় দিঘি। আসলে এই দিঘিতেই তার মা স্নান করতো। আর স্নান করাকালীন হচ্ছে মানুষ যদি দেখে ফেলে, লোকে তাকে, এর জন্য তিনি তার এই প্রাসাদে, এই যে পিছনে যে প্রাসাদ দেখা যাচ্ছে, এই প্রাসাদে তিনি একটা সুইমিং পুল বানিয়ে দিয়েছিলেন তার মায়ের জন্য। হ্যাঁ, তো সেখানে দুধ দিয়ে তাকে গোসল করাতো। এটা ছিল তার জীবনের সবথেকে বড় একটা ইতিহাস। দিঘির গভীরতায় মাকে হারানোর পরে বেশ খোঁজাখুঁজির পরেও যখন পাচ্ছিল না, তখন উঠে আসার সময় দেখছিলেন যে তার এই স্থাপনাটিও মাটির নিচে ডেবে যাচ্ছে। মাকে হারানোর পরে যখন দেখলেন তার স্থাপনাটিও মাটির নিচে ডেবে যাচ্ছে, তখন কিন্তু তিনি নিজে থেকেই ভেঙে পড়লেন এবং উল্টো পথে দৌড় দিলেন। সেই যে দৌড় দিলেন, আর কোনো দিন ফিরে আসেননি। এরপর থেকেই মানুষ তার সম্পত্তিতে দখলদারিত্ব শুরু করে। বর্তমানে এই বাড়িটি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে একটুখানি সংস্কার করা হয়েছে। পুরনো এই স্থাপনাগুলো ঐতিহ্যের ধারক এবং বাহক হিসাবে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।